হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমাদের গন্তব্যস্থল হলো নদিয়া জেলার মাঝদিয়া। আজকে আপনাদেরকে আমি দর্শন করাবো নদিয়া জেলার মাঝদিয়ায় অবস্থিত রাজা কৃষ্ণচন্দ্র দ্বারা প্রতিষ্ঠিত রাজরাজেশ্বর মন্দিরের। পাশাপাশি এটাও বলে রাখি, এই মন্দিরেই রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কষ্টিপাথরের শিবলিঙ্গ। রাজরাজেশ্বর মন্দির ছাড়াও আরও একটা শিব মন্দির এবং তার পাশে আরও একটা রামসীতার মন্দির আছে, যেটারও দর্শন আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে করাবো। এবং এইখানে যেতে হলে কিভাবে যাবেন, কোন সময় মন্দির খোলা থাকে, মন্দিরের ইতিহাস এবং আরও যাবতীয় খুঁটিনাটি তথ্য আমি আপনাদেরকে ডিটেলসে শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মন্দিরে অনেক রকমভাবেই পৌঁছানো যায়। আমি সকাল 7:52 গেদে লোকাল ধরে পৌঁছেছিলাম মাঝদিয়া স্টেশনে। দমদম জংশন থেকে মাঝদিয়া স্টেশনের দূরত্ব হচ্ছে 98 কিলোমিটার। মাঝখানে পড়ে 29টা স্টেশন, আর যেতে সময় লাগে 2 ঘন্টার থেকে একটু বেশি। মাঝদিয়া স্টেশনে নেমে সেখান থেকে টোটো ধরে আমি ডাইরেক্ট পৌঁছেছিলাম শিবনিবাসে। আপনারা চাইলে মাঝদিয়ার আগের স্টেশন তারকনগর হল্টে নেমে সেখান থেকে এই মন্দিরে পৌঁছতে পারেন, অথবা যারা কৃষ্ণনগরে থেকে থাকেন সেখান থেকে আপনারা কৃষ্ণনগর বাসস্ট্যান্ড থেকে কৃষ্ণগঞ্জের বাস ধরে কৃষ্ণগঞ্জে এসে নামতে পারেন। সেখান থেকে হাঁটা পথে অথবা টোটো করে আপনারা পৌঁছতে পারেন এই মন্দিরে। মাঝদিয়া স্টেশন থেকে নেমে সেখান থেকে টোটো নিয়ে দুরকমভাবে আবার এই মন্দিরে পৌঁছানো যায়। কীরকমভাবে যেতে হয় সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা মাঝদিয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের সামনে দিয়ে বেরোতে হবে আপনাদেরকে। টিকিট কাউন্টারের সামনেই দেখবেন রাস্তার উপরে প্রচুর টোটো রাখা আছে, টোটো স্ট্যান্ড রয়েছে একদম সামনে। সেখান থেকে টোটো নিয়ে আপনারা দুরকমভাবে মন্দিরে পৌঁছতে পারেন। আমি যাওয়ার সময় গেছিলাম একদম ডাইরেক্ট, টোটো ধরে গেছিলাম মন্দিরের সামনে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের সামনেই দেখুন অনেক টোটো দাঁড় করানো রয়েছে। এটা হচ্ছে টোটো স্ট্যান্ড। আমি ডাইরেক্ট পৌঁছেছিলাম। আপনারা চাইলে টোটো করে ডাইরেক্ট যেতে পারেন শিবনিবাসে, অথবা আপনারা চাইলে এই মন্দিরে যেতে পারেন। সাঁকো রয়েছে একটা, সেই টোটো নিয়ে প্রথমে সাঁকোর কাছে যাবেন, তারপর সেই বাঁশের সাঁকো পেরিয়ে এই মন্দিরে যেতে পারেন। আপনারা যদি ডাইরেক্ট মন্দিরে যান তাহলে মাথাপিছু ভাড়া পড়বে 25 টাকা। আমি যেহেতু সেদিন একা ছিলাম তাই জন্য 30 টাকা নিয়েছিল। আদারওয়াইজ ভাড়া লাগে 25 টাকা ডাইরেক্ট গেলে। আর যদি আপনারা সাঁকো হয়ে যান, মানে সাঁকোর কাছে পৌঁছন, তাহলে ভাড়া পড়বে মাথাপিছু 15 টাকা করে। আর যেতে সময় লাগবে, ডাইরেক্ট গেছিলাম বলে যেতে সময় লেগেছিল একটু বেশি, 10 থেকে 12 মিনিট। আমাকে একদম মন্দিরের সামনে নামিয়ে দিয়েছিল। আর এটা হচ্ছে মন্দির চত্বর। পুরো মন্দির চত্বরে 3টে মোট মন্দির রয়েছে। এবারে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আস্তে আস্তে মন্দিরের ইতিহাস বলবো, মন্দিরের গর্ভগৃহের বিগ্রহ এবং শিবলিঙ্গ দর্শন করাবো। প্রথমেই আপনাদেরকে দর্শন করাবো এই মন্দির চত্বরের প্রথম দেবালয়, অর্থাৎ রাজরাজেশ্বর মন্দিরের। আর এই রাজরাজেশ্বর মন্দিরের গর্ভগৃহেই কিন্তু রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কষ্টিপাথরের শিবলিঙ্গ, যা জনসাধারণের কাছে বুড়ো শিবের মন্দির নামেও পরিচিত। আর এই মন্দিরটি দেখে আপনারা বুঝতে পারছেন যে এই মন্দিরটি কিন্তু বাংলার প্রচলিত মন্দির রীতির কোনো শ্রেণীতে পড়ে না। উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত অষ্টকোণ প্রস্তচ্ছেদের এই মন্দিরের শীর্ষদেশ ছত্রাকার। খাড়া দেওয়ালের প্রতিটি কোণে মিনার আকৃতির 8টি সরু থাম। প্রবেশদ্বারের খিলান ও অবশিষ্ট দেওয়ালে একই আকৃতির ভরাট করা নকল খিলানগুলি গথিক রীতি অনুযায়ী নির্মিত। এই মন্দিরের প্রতিষ্ঠাকাল হচ্ছে 1754 খ্রিস্টাব্দ। মন্দিরের বাইরে রয়েছে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা, এবং ভক্তরা এখানে বাবার কাছে মানসিক করে মনস্কামনা জানিয়ে প্রচুর লাল হলুদ সুতো বেঁধে গেছেন, দেখতেই পাচ্ছেন। এবার চলুন মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করা যাক। গর্ভগৃহে দেখতে পাচ্ছেন এখানে বড়, অর্থাৎ 9 ফুট উচ্চতা বিশিষ্ট এবং 36 ফুট ব্যাসার্ধ বা ব্যাস বিশিষ্ট কষ্টিপাথরের শিবলিঙ্গ এখানে নিত্য পূজিত। এই শিবলিঙ্গটিকে সাধারণত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং পূর্ব ভারতের সর্ববৃহত্তম শিবলিঙ্গ বলে মনে করা হয়।
মহারাজা কৃষ্ণচন্দ্র বাংলায় বর্গী আক্রমণের সময় তার রাজধানী কৃষ্ণনগর থেকে এখানে সরিয়ে আনেন এবং শিবের নামে নামকরণ করেন শিবনিবাস। এখানে তিনি একটি সুন্দর রাজপ্রাসাদ ও কয়েকটি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, যার মধ্যে এখন মাত্র এই 3টে মন্দিরই অবশিষ্ট রয়েছে। এই শিবনিবাসে তার রাজধানী প্রতিষ্ঠার একটি কাহিনী রয়েছে। মহারাজা কৃষ্ণচন্দ্র নসরত খাঁ নামক এক দুর্ধর্ষ ডাকাতকে দমন করতে মাঝদিয়ার এক গহন অরণ্যে উপস্থিত হন। ডাকাতকে দমন করে সেখানে তিনি এক রাত অবস্থান করেন। পরের দিন সকালবেলায় তিনি যখন মুখ ধুচ্ছিলেন, তখন একটি রুই মাছ জল থেকে লাফিয়ে মহারাজের সামনে এসে পড়ে। আলোলিয়া নিবাসী কৃষ্ণরাম নামক মহারাজের এক আত্মীয় তখন মহারাজকে বলেন, এ স্থান অতি রমণীয়। উপরন্তু রাজভোগ্য সামগ্রী নিজে থেকেই মহারাজের সামনে এসে হাজির হয়, তাই এই স্থানে মহারাজ বাস করলে মহারাজের নিশ্চয়ই ভালো হবে। মহারাজও তখন বর্গীর অত্যাচার থেকে বাঁচতে এইরকমই একটি নিরাপদ জায়গা খুঁজছিলেন। স্থানটি মনোনীত হলে তিনি কঙ্কনাকারে নদীবেষ্টিত করে স্থানটি সুরক্ষিত করেন। এই শিবনিবাসেই মহারাজ কৃষ্ণচন্দ্র মহাসমারোহে অগ্নিহোত্র, বাজপেয় যজ্ঞ সম্পন্ন করেন। এই উপলক্ষে কাশী, কাঞ্চি প্রভৃতি স্থান থেকে সমাগত পণ্ডিত মণ্ডলী তাকে অগ্নিহোত্রী বাজপেয়ী আখ্যা প্রদান করেন। সেই সময় শিবনিবাস কাশীতুল্য বলে পরিগণিত হতো। পাশেই রয়েছে রাজ্ঞেশ্বর শিব মন্দির। এটি হচ্ছে রাজ্ঞেশ্বর শিব মন্দির, যা রাজরাজেশ্বর মন্দিরের একদম পাশেই অবস্থিত। উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত বর্গাকার প্রস্থচ্ছেদের 4 চালা যুক্ত মন্দির এটি। এই মন্দিরের প্রতিষ্ঠাকাল হচ্ছে 1762 খ্রিস্টাব্দ। মন্দিরের একটি প্রতিষ্ঠা ফলক থেকে জানা যায় যে মহারাজা কৃষ্ণচন্দ্রের দ্বিতীয় স্ত্রী ছিলেন মূর্তিমতী লক্ষ্মী। সম্ভবত এই মন্দিরটি মহারাজা তার দ্বিতীয় মহিষীর জন্য অর্থাৎ দ্বিতীয় স্ত্রীর জন্য নির্মাণ করেছিলেন এবং প্রথমটি অর্থাৎ রাজরাজেশ্বর মন্দিরটি নির্মাণ করেছিলেন তার প্রথম স্ত্রীর জন্য। এই মন্দিরের শিবলিঙ্গটি প্রথম মন্দিরের চেয়ে কিছুটা ছোট, উচ্চতা ওই 7.5 ফুট মতন। জনশ্রুতি রয়েছে রাজা কৃষ্ণচন্দ্র একবার স্বপ্নাদেশ পেয়ে কোনো এক মাসের ভীম একাদশীতে এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। সেই থেকে আজ পর্যন্ত ভীম একাদশী থেকে শিবরাত্রি পর্যন্ত মন্দির চত্বরে মেলার আয়োজন করা হয়। প্রচুর মানুষের সমাগম হয় সেই সময় এবং শিবরাত্রিতে কয়েক লাখ ভক্তের ঢল নামে এই মন্দির চত্বরে। শিবরাত্রি ছাড়াও নীলকণ্ঠ অর্থাৎ নীলের উপোসের দিন চড়ক পুজোর সময় প্রচুর ভিড় হয় এই মন্দিরে এবং শ্রাবণ মাসের শেষ সোমবারেও ভিড় হয় চোখে পড়ার মতো। মন্দির প্রত্যেক দিন খোলা হয় সকাল 7টার সময় এবং খোলা থাকে দুপুর 12টা থেকে ম্যাক্সিমাম 12:30 পর্যন্ত। 12:30টার মধ্যে মন্দির বন্ধ করে দেওয়া হয় এবং আবার খোলে বিকেল 4টের সময়, খোলা থাকে সন্ধে 7টা পর্যন্ত। বিশেষ উৎসব, পুজো পার্বণ বা তিথিতে যতক্ষণ পর্যন্ত মন্দিরে পুজো চলে, ভক্ত দর্শনার্থীরা থাকে ততক্ষণ পর্যন্ত মন্দির খোলা থাকে বিশেষ পুজো পার্বণে। এই মন্দিরে প্রত্যেক দিন ভক্তদের জন্য আলাদা করে ভোগ প্রসাদ দেওয়ার কোনো ব্যবস্থা নেই। তবে কোনো ভক্ত বা দর্শনার্থীরা যদি ঠাকুরকে ভোগ নিবেদন করতে চান, সেই ব্যবস্থা রয়েছে। তার জন্য মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে একটি নাম্বার দেওয়া ছিল রামসীতা মন্দিরের দেওয়ালে। আমি সেটি আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা চাইলে নোট করে রাখতে পারেন। আপনারা 2-3 দিন আগে থেকে ফোন করে ওনাদের জানিয়ে দিতে পারেন যদি আপনারা ভোগ নিবেদন করতে চান ঠাকুরকে, তাহলে সেই মতো ওনারা ব্যবস্থা করে রাখবেন। রাজ্ঞেশ্বর শিব মন্দিরের পিছনের দিকে যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, ওটি হচ্ছে রামসীতার মন্দির। মাঝখানে একটি রাস্তা দ্বারা দুটো মন্দির ভাগ করা। রাস্তার ওপারে রামসীতার মন্দিরটি অবস্থিত। এই রামসীতার মন্দিরটি উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত। আংশিক দালান আকারের কোঠার উপর একটি শিখর স্থাপিত, যা অনেকটা বর্গক্ষেত্রাকার। দালানের প্রতিটি ছাদ সমদ্বিবাহু ট্রাপিজিয়াম আকৃতির এবং গর্ভগৃহের প্রতিটা ছাদ অনেকটা ঘণ্টার লম্বচ্ছেদের মতো বিরল আকৃতির। দালান ও শিখরের খিলানগুলি গথিক রীতি অনুযায়ী নির্মিত। এই মন্দিরের প্রতিষ্ঠাকালও 1762 খ্রিস্টাব্দ। এই মন্দিরের দেওয়ালে, যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম,
খোলা এবং বন্ধের সময় দেওয়া রয়েছে, গ্রীষ্মকালীন এবং শীতকালীন সময়সূচি। এবং একদম নিচের দিকে যদি আপনারা ভোগ নিবেদন করতে চান তাহলে একজন পুরোহিত মশাইয়ের নাম এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আপনারা ভোগ নিবেদন যদি করতে চান এই নাম্বারে ফোন করতে পারেন। রামসীতা মন্দিরের গর্ভগৃহে বিগ্রহের ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই আমি খুবই দুঃখিত আমি আপনাদেরকে বিগ্রহ দর্শন করাতে পারলাম না। এই মন্দির চত্বরে বেশ কয়েকটি পুজো দেওয়ার ডালার দোকান রয়েছে, আপনারা চাইলে এখান থেকে ডালা কিনে পুজো দিতে পারেন। রামসীতা মন্দিরের জন্য আলাদা পুজোর ডালা রয়েছে এবং শিব মন্দিরের জন্য আলাদা পুজোর ডালা রয়েছে। প্রথমে যে ডালাগুলো, এই ডালাগুলো 50 টাকা করে। ফার্স্টের ডালাগুলো হচ্ছে রামসীতা মন্দিরের পুজোর ডালা, তারপরের ডালাগুলো হচ্ছে শিব মন্দিরের পুজোর ডালা। এর থেকেও কমে অর্থাৎ 20-30 টাকা দামেও পুজোর ডালা রয়েছে। আপনাদের যেরকম সামর্থ্য আপনারা সেরকম অনুযায়ী ডালা কিনে পুজো দিতে পারেন। মন্দির চত্বরে একটি শিবনিবাস পুণ্যার্থী প্রতীক্ষালয়, অর্থাৎ কোনো মানুষ যদি দূর থেকে আসেন তাহলে এখানে বসে একটু বিশ্রাম নিতে পারেন, সেরকম একটা জায়গাও রয়েছে। ওই যে মন্দির, ওখান থেকে আমি হেঁটে চলে এসেছি কিছুটা সোজা। এই যে দেখতে পাবেন সামনে চূর্ণী নদী এবং তার উপরে বাঁশের সাঁকো। আমি আসার সময় বলেছিলাম যে আমি ডাইরেক্ট এসেছি, যাওয়ার সময় গেছিলাম এই বাঁশের সাঁকো পেরিয়ে, যাতে আমি আপনাদেরকে দেখাতে পারি দুটো রাস্তাই। এই বাঁশের সাঁকো পেরিয়েও আপনারা মন্দিরে আসতে পারেন এবং যেতেও পারেন। এই বাঁশের সাঁকোটা পেরোতে 3 টাকা লাগে মাথা পিছু। যাতায়াত করলে 3 টাকা 3 টাকা 6 টাকা, এবং যদি একবার যান তাহলে 3 টাকা লাগে। এই বাঁশের সাঁকো পেরোলেই কিছু দূর এগোলেই মেন রোড পড়ে। আপনারা চাইলে আসার সময় এই সাঁকোটা পেরিয়েও আসতে পারেন। সাঁকোর নিচ দিয়ে বয়ে গেছে চূর্ণী নদী। সাঁকোটা পেরিয়ে এসে সামনেই রয়েছে ডান দিকে টিকিট কাউন্টার, ওখানেই 3 টাকা দিতে হয় সাঁকোটা পারাপার করার জন্য। 3 টাকার বিনিময়ে আপনারা এই সাঁকোটা ব্যবহার করতে পারেন। ওই টিকিট কাউন্টারটা ক্রস করে এসেছি। টিকিট কাউন্টারটা ক্রস করে জাস্ট একদম সোজাসুজি হাঁটলেই 2-3 মিনিট হাঁটলেই আপনারা মেন রোডে গিয়ে পৌঁছাতে পারবেন। ওই মেন রোড থেকেই টোটো ধরে আপনারা স্টেশনে পৌঁছতে পারেন। আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে চ্যানেলে আসা সমস্ত নতুন নোটিফিকেশন সাথে সাথে পেতে পারেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।